27 মে। কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিন মন থেকে মুছবে বলে মনে হয় না। তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি। তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি, কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কিভাবে যে প্রাণটা। ঘটনাটা খুলেই বলি। বোরগেল্ট আমাদের দুজনকে নেমন্তন্ন করে গিয়েছিলেন। রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেছেনই তখন ওকে নিয়ে যাওয়াই স্থির করলাম। বিকেল 4টে নাগাদ রবুকে বাক্সে পুরে একটা ঘোড়ার গাড়ির একদিকের সিটে তাকে কাত করে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকের সিটে আমরা দুজন বসে বোরগেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল তিনেকের পথ, যেতে 45 মিনিটের মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বোরগেল্টের পূর্বপুরুষদের কথা শুনলাম। তাদের মধ্যে একজন নাম জুলিয়াস বোরগেল্ট। ব্যারন ফ্রাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান। এছাড়া দু একজন উন্মাদ পুরুষদের কথা শোনা যায়, যারা নাকি বেশিরভাগই জীবনের বেশি অংশই পাগলাগারদে কাটিয়েছিলেন। বনের ভিতর দিয়ে পাহাড়ে রাস্তা উঠে গেছে, এখানে ঠান্ডাটা যেন আরও বেশি। তাছাড়া রোদও পুড়ে আসছে। আমি মাফলারটা বেশ ভালো করেই জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকার্য করা বিরাট গেট দেখা গেল। পমার বলল, এসে গেছি। গেটের উপর নকশা করে লেখা আছে ভিলা মারিয়ান। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমার গাড়ি তার ভেতর দিয়ে ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হলো। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই বোধহয় ভালো। বোরগেল্ট সামনেই অপেক্ষা করছিলেন। আমার নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসাতে আমি ভারী খুশি হয়েছি। তারপর দুজন সন্ডামার্কা চাকর বেরিয়ে এসে রবুর বাক্সটা তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমরা ভিতরে বৈঠকখানায় গিয়ে বসলাম, আর তার পাশেই লাইব্রেরিতে বোরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাড়লণ্ঠন, সব কিছুতেই যেমন প্রাচীনত্ব তেমনি আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরনো কাঠের, আবার কিছুটা যেন মনে হয় কোনো ওষুধের বা কেমিক্যালের। বোরগেল্টেরও নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো এই বৈঠকখানারই কাছাকাছি কোথাও হবে। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবছা অন্ধকার ভাবটা কাটলো না। কাটবেই বা কী করে? এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবই হয় ব্রাউন, না হয় কালচে, আর সবই পুরনো। সব মিলিয়ে একটা গম্ভীর গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বোরগেল্ট আমার জন্য গেলাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো, দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবে। আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম। আর বোরগেল্ট বোধ হয় আমার কৌতূহল মেটাবার জন্যই রুডি আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির চাকর, এই কথাটি বললেন। এখানে বলে রাখি, বোরগেল্টের মতো এমন গম্ভীর অথচ এত মোলায়েম গলার স্বর আমি আর কখনো শুনিনি। আমরা তিনজনে হাতে গেলাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি। এমন সময় বাইরে কোথায় থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলেন। বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস। সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে একদৃষ্টে চেয়ে বোরগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধ হয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। আমি বললাম, জানি। এ নিয়ে কিছু কাজ আমিও করেছি, তা জানো বোধ হয়। জানি। আমি তোমার কিছু লেখাও পড়েছি। আমার শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। এই গবেষণার বিষয়ে একটি তথ্য আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোরগেল্টও চুপ করে একদৃষ্টে তার কোটরগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুমদুম করে শব্দ হচ্ছে, বাড়ির ওই মধ্যে, কিন্তু কাছাকাছি নয়। পমার এত দেরি করছেন কেন? উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? বোরগেল্ট বললেন, পমারের ফোনটা বোধহয় জরুরি। আমি চমকে উঠলাম। আমি তো কিছু বলিনি ওকে। উনি আমার মনের কথা বুঝলেন কিভাবে? এবার বোরগেল্ট একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবটটা আমাকে বিক্রি করবে? আমি অবাক হয়ে বললাম, সে কী কথা, কেন বলুন তো? বোরগেল্ট গম্ভীর গলায় বললেন, ওটা আমার দরকার। কারণ শুধু একটাই, আমার রোবো অঙ্ক কষতে জানে না, অথচ ওটার আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? বোরগেল্ট মাথা নেড়ে হ্যাঁ বললেন।
থেকে থেকে গুম 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 আওয়াজ আসছে আর পমারের ফিরতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বোরগল্টের রোবো এই বাড়িতেই আছে জেনে আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। বোরগেল্ট বললেন, আমার রোবোর মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গটফ্রিড বোরগেল্ট যা সৃষ্টি করেছি তার কোনো তুলনা নেই। কিন্তু আমার রোবোর একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না। অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবোটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো, এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত সাধের নিজের হাতের তৈরি প্রথম রোবো, এটা আমি হাইডেলবার্গের আতপাগলা বৈজ্ঞানিককে বিক্রি করে দেব কিসের জন্য? আমার এমনকি টাকার দরকার পড়েছে, আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বোরগেল যেমন রোবই তৈরি করে থাকুন না কেন, উনি নিজে যাই বলুন, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বোরগেল্ট, ও জিনিসটা আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক তখন আরেকটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ বোরগেল্ট সোফা থেকে উঠে দাঁড়িয়েছেন, সবাই সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম। চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিছু নেই, কিন্তু সময় কম। আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে, আমার বাড়ি দেনার দায়ে বাঁধা পড়ে আছে, সব কিছু গেছে আমার ওই একটি রোবো তৈরি করতে। কোটি কোটি মার্ক খরচ করেছি আমি ওটার পেছনে, কিন্তু ওই একটা গুণের অভাবে ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই। ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাবো। লোকে বলবে, হ্যাঁ, বোরগেল যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গেল্ড রাখা আছে, 400 বছরের পুরনো। সে সকল গোল্ড আমি তোমাকে দেব, তুমি রোবোটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে? লোভ জিনিসটা যে কতকাল আগে জয় করেছি তা তো আর বোরগেল জানেন না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম, তোমার কথাবার্তার সুর আমার ভালো লাগছে না বোরগেল্ট। সোনা কেন, হীরের খনি দিলেও আমার রোবোকে আমি বিক্রি করব না। তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য। এই বলে বোরগেল্ট প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকের দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবারের ঘরে যাবার, সেটাও সে বন্ধ করে দিল। কাঁচা